السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج. وقال الله تبارك وتعالى في آية أخرى: أولم ير الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي أفلا يؤمنون. وقال رسول الله صلى الله عليه وسلم: تفكروا في خلق الله ولا تتفكروا في الله، أو كما قال عليه الصلاة والسلام. দূরে এবং কাছ থেকে, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই দর্শটি শুনছেন, সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আমরা আমাদের এই কিতাব থেকে দীর্ঘদিন যাবৎ ধারাবাহিকভাবে দর্শ করে আসছি। কিতাবটির নাম হচ্ছে আস-সামাউ ওয়াল আরদু ফিল কুরআনিল কারীম। আল কোরআনে আসমান জমিনের বর্ণনায় এই কিতাবটি সংকলন করা হয়েছে। তো এই কিতাবটির যে বিষয়টি নিয়ে আমরা এখন আলোচনা করব, দর্শ করব, সেই বিষয়টি হচ্ছে নজরিয়াতুল ইনফিজারিল কাবীর, বা যেটাকে বিজ্ঞানীরা বিগ ব্যাং থিওরি বলে। সেই বিষয়টি নিয়ে বিজ্ঞানীদের তারা যে আলোচনা করে থাকেন, সেই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। তো এই বিষয়টি এই কিতাবের 296 নম্বর পৃষ্ঠায় উল্লেখ আছে। তো এই বিষয়টির ইঙ্গিত কোরআনুল কারীমে কি সুস্পষ্ট ভাবে আছে কিনা, এবং কোরআনুল কারীমের কোনো শব্দ বা কোনো আলফাজ, কোনো লফজ সুস্পষ্টভাবে বিগ ব্যাং থিওরির প্রতি দালালত করে কিনা, বুঝায় কিনা, বা আদৌ এই বিষয়ে কোনো ইশারা আছে কিনা, সেই বিষয়টি আমরা পূর্ববর্তী দর্শে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমরা যদি সংক্ষেপে বলি যে আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান, যে আসমান জমিন আগে একসাথে ছিল, ফাফাতাকনাহুমা, আল্লাহ বলেন যে এরপরে আমি তাদেরকে পৃথক করলাম। তো এখানে রতকুন অর্থ হলো কোনো বস্তু পরস্পরের সাথে এতটা ঘনভাবে সংলগ্ন থাকা, যে অনেক বেশি সংযুক্ত থাকা। আর ফাতকুন অর্থ হলো সেটাকে বিদীর্ণ করা, বিচ্ছিন্ন করা, ছিঁড়ে ফেলা, ফেড়ে ফেলা, মানে অনেক বেশি বল প্রয়োগের মাধ্যমে কোনো বস্তুকে পৃথক করা। এটাই হচ্ছে ফাতকুন। তো এখানে এই ফাতকুন শব্দের মধ্যেই মূলত একটা বিস্ফোরণ, যে এই মহাবিশ্ব সৃষ্টির শুরুতে এই আসমান জমিন একসাথে ছিল, পরে বিশাল বল প্রয়োগের মাধ্যমে বা আল্লাহ তাআলার কুদরতির ইশারায় সেটাকে পৃথক করা হয়েছে। তো এখান থেকেই মূলত এই মহাবিস্ফোরণের বিষয়টি আসে, যেটাকে বিজ্ঞানীরা বিগ ব্যাং বলে থাকে। আর আরবিতে এটাকে বলা হয় নজরিয়াতুল ইনফিজারিল কাবীর, আল ইনফিজারুল কাবীর অথবা আল ইনফিজারুল আযীম।
نظرية الانفجار الكبير هي الأكثر قبولا علميا لشرح وصول الكون. وفقا لهذه النظرية بدأ الكون قبل حوالي 13.8 مليار سنة من نقطة حرارية وكثافة هائلة تسمى singularity التفرد. অর্থাৎ এই বিগ ব্যাং এর যে মূল বিষয়টি সেটা হলো আজ থেকে প্রায় 13.8 মিলিয়ন বছর পূর্বে এই মহাবিশ্বের সব কিছু একসাথে ঘনভাবে সংযুক্ত ছিল এবং যখন তাদের ঘনত্ব ছিল অনেক বেশি এবং তাদের কোনো রেডিয়াস বা ব্যাসার্ধ ছিল না, অর্থাৎ একেবারে নুকতাতুন ওয়াহিদাতুন কাসিফাতুন লিল গায়া, একেবারে একটা বিন্দু বস্তুর মতো ছিল এবং তার সীমানা ছিল এবং তার ঘনত্ব ছিল অসীম। এই বিষয়টাকে বলা হয় আত-তাফারুদ অথবা সিঙ্গুলারিটি। আপনারা জানেন যে সিঙ্গেল বা সিঙ্গুলার মানে হচ্ছে ছোট বস্তু, এই বিষয়টাকে এই কনসেপ্টটাকে সিঙ্গুলারিটি বলা হয়। ومن ثم بدأ الكون في التوسع يشكل مفاجع هذه النظرية لا تفسر فقط بداية الكون ولكنها تفسر أيضا كيف تطور وتوسع الكون عبر الزمان. তো এই বিগ ব্যাং এর কনসেপ্ট থেকে, এদের ধারণা থেকে মূলত এই বিষয়টির বিষয়ে একটা আলোচনা চলে আসে যে সেটা হলো এই মহাবিশ্বের সূচনাটা আসলে কিভাবে হয়েছিল এবং এই মহাবিশ্বের প্রসারণটা কিভাবে হয়েছিল। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা তিনি সহিহ বুখারীতে একটা অধ্যায় এনেছেন, অধ্যায়টির নাম হচ্ছে কিতাবু বাদিউল খালকি, যেখানে তিনি অনেক সৃষ্টির সূচনা নিয়ে অনেক বিষয়ে বিস্তারিত আলোচনা সেখানে স্থান পেয়েছে এবং এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য সম্পর্কে অনেক হাদিস এবং আয়াত তিনি সেখানে এনেছেন। তো সেখান থেকেও আপনারা বুখারী শরীফের ওই হাদিসগুলোর ব্যাখ্যা পড়লে, এরপরে ওখানে বুখারীতে যে হাশিয়াতুস সাহারানপুরি আছে, হাশিয়াতুস সিন্দি আছে, সেগুলো পড়লে এবং সহিহ বুখারীর আর যত গ্রহণযোগ্য বড় বড় ব্যাখ্যা গ্রন্থ আছে আরবিতে, উমদাতুল কারি, ফাতহুল বারি, উর্দু বাংলা সহ যত ব্যাখ্যা গ্রন্থ আছে, ইনামুল বারি, সবকিছু যদি আপনারা মোতালা করেন তাহলে এই বাদউল খলক বা সৃষ্টির সূচনা সম্পর্কে অনেক ধারণা পাবেন সেখানে। المفاهيم الأساسية لنظرية الانفجار الكبير. এই ইনফিজারুল কবির বা মহাবিস্ফোরণের থেকে যে মৌলিক বিষয়গুলো বুঝে আসে, এখানে আমরা কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে বিদায়াতুল কাউন। আমরা পূর্ববর্তী দর্শেও এই বিদায়াতুল কাউন নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, এখানে আমরা সংক্ষেপে বলবো। تشير نظرية الانفجار الكبير إلى أن الكون بدأ من نقطة مفردة. এই মহাবিস্ফোরণটা এই দিকে ইঙ্গিত করে যে এই মহাবিশ্বের যে সূচনা হয়েছিল সেই সূচনাটা হয়েছিল মিন নুকতাতিন মুফাররাদাতিন, বা আমরা বলতে পারি মিন নুকতাতিন ওয়াহিদাতিন, একটা বিন্দু থেকে যার সূচনা শুরু হয়েছিল, যেটাকে আমরা সিঙ্গুলারিটি বলি বা আত-তাফাররুদ। হাইসু কানাতিল মাদ্দাতু ওয়াত-তাকাতু মাগতুতাতান ফি নুকতাতিন যাত কাসাফাতিন ওয়া হারারাতিন লা নিহাইয়াত, যে সকল সৃষ্টির যে সকল মৌলিক উপাদান একটা বিন্দু বস্তুর মধ্যে সীমাবদ্ধ ছিল। كانت هذه النقطة أصغر بكثير من أي شيء نعرفه। আর যেই ছোট্ট বিন্দুর মাঝে সকল সৃষ্টির, এই বিশাল মহাবিশ্ব সৃষ্টির যে সম্ভাবনা লুকায়িত ছিল, সেটা ছিল একটা বিন্দু বস্তু, যেটাকে আমরা বলি হচ্ছে সিঙ্গুলারিটি। আর এটা আমাদের বর্তমান মহাবিশ্বে আমরা যত বস্তু জানি এবং চিনি, সকল বস্তু থেকে ক্ষুদ্রতম বস্তু,
এটা এখানে বলল। ওয়ালাকিন্নাহা তাহতাবি আলা জামিআল মুকাওয়ানাতিল কাউন, কিন্তু এই ছোট্ট একটা বিন্দু বস্তু সেটা এই বিশাল বিস্তৃত অসীম মহাবিশ্বকে ধারণ করত। منذ حوالي 13.8 مليار سنة بدأت هذه النقطة في التوسع بشكل مفاجئ مما أدى إلى انفجار هائل أدى إلى بداية الكون. আর প্রায় এখন থেকে নিয়ে 13.8 মিলিয়ন বছর পূর্ব থেকেই এই মহাবিস্ফোরণের মাধ্যমে এই ছোট্ট একটা বিন্দু বস্তু, যেটা অত্যন্ত অন্ধকারে নিমজ্জিত ছিল, সেখানে কোনো আলো ছিল না, তার ঘনত্ব ছিল অসীম, সেই বিন্দু বস্তুর বিস্ফোরণের মাধ্যমেই এই মহাবিশ্বের সৃষ্টির সূচনা। এটা হলো এই বিগ ব্যাং এর মূল বক্তব্য। বিমা ফি যালিকা আয-যামান ওয়াল মাকান ওয়াল কাওয়ানিন আল-ফিজিয়া। আর এটাই হলো বর্তমান পদার্থবিজ্ঞানের যে মূলনীতি, পদার্থবিজ্ঞানের ল, তাদের তত্ত্ব, তাদের থিওরিগুলো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। এখানে আমাদের একটা বিষয় লক্ষণীয়, সেটা হলো আমরা কিন্তু কোরআনুল কারীম দিয়ে বিগ ব্যাং প্রমাণ করছি না। আপনি সবার কাছে অনুরোধ থাকবে যে ভুল বুঝবেন না, আমরা কোরআনুল কারীমের আয়াত দিয়ে বিগ ব্যাং প্রমাণ করছি না, বরং আমরা কোরআনুল কারীমের যে বক্তব্যটা, সেই বক্তব্যটা বিভিন্ন বড় বড় তাফসীর, হাদিসের কিতাবের মাধ্যমে, তারপর সহিহ বুখারীর কিতাব বাদাউল খলক থেকে আমরা যেই ব্যাখ্যাগুলো পাই, সেই ব্যাখ্যার আলোকে আমরা কোরআনুল কারীমের একটা বক্তব্য দাঁড় করিয়েছি। এবং এই বিষয়ে এই মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং এর কোনো ইঙ্গিত আছে কিনা এবং বিগ ব্যাং এর কি বক্তব্য, সেই বক্তব্যের সাথে বিজ্ঞানের বক্তব্যের কোনো মিল আছে কিনা, আপনারা শুধু ততটুকু বিষয় এখান থেকে দেখবেন। আমরা অনেক সময় ফেরাকে বাতিলা পড়তে গিয়ে অনেক বাতিল ফেরকা নিয়ে পড়াশোনা করি। তো আমরা মূলত এখানে বিজ্ঞানের বিষয়গুলো এই জন্যই তুলে ধরি যে বিজ্ঞান দিয়ে কিন্তু আমরা কোরআনের সত্যতা যাচাই করতে যাচ্ছি না। কোরআন উইদাউট সায়েন্স, কোরআন লা রাইবা ফিহি, এই কোরআনের মাঝে কোনো সন্দেহ নেই। কোরআনের সত্যতা প্রমাণিত হওয়ার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার জন্য এটা বিজ্ঞানের মাধ্যমে এটাকে প্রমাণ করতে হবে, এটা জরুরি না। কিন্তু আমরা যেহেতু বর্তমান বলা হয় দিস ইজ দ্য এরা অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটা বিজ্ঞান ও প্রযুক্তির যুগ, এজন্য বিজ্ঞান এবং প্রযুক্তির যেই গবেষণা, তত্ত্ব তালাশ, যেই পর্যবেক্ষণ তাদের, সেই বিষয়গুলো আমরা তুলে ধরি, যে আমরা সাথে সাথে যেন কোরআনের বক্তব্যগুলো, হাদিসের বক্তব্যগুলো, তাফসীরের বক্তব্যগুলোর আলোকে ওখান থেকে একটা সার নির্যাস বের করে একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি। পাশাপাশি বিজ্ঞানের বক্তব্যগুলো যদি আমাদের পাশে থাকে, তাহলে আমরা তুলনা করতে পারি হোয়াট ইজ দ্য সিমিলারিটি বিটুইন সায়েন্স অ্যান্ড কোরআন। কোরআন এবং সায়েন্সের মাঝে কোনো মিল আছে কিনা, যদি মিল থাকে বাস আলহামদুলিল্লাহ, সেটা আমরা গ্রহণ করলাম। আর যদি মিল না থাকে, তাহলে আমরা কোরআনের প্রতি ফিরে মনোনিবেশ করলাম। এখানে আরেকটি বিষয় আছে, দ্বিতীয় বিষয়, সেটা হলো তাওয়াসসুল কাউন, মহাবিশ্বের সম্প্রসারণ, বা এটাকে বলা হয় এক্সটেন্ডিং ইউনিভার্স, মহাবিশ্বের সম্প্রসারণ। মহাবিশ্বের সম্প্রসারণ এবং সংকোচন দুটি বিষয় নিয়েই বিজ্ঞানীরা, পদার্থবিজ্ঞান, অ্যাস্ট্রোনমি, মহাকাশে আলোচনা করে। আমাদের এখানে যে বিষয়টি দ্বিতীয় বিষয়, ওটাকে বলা হয় তাওয়াসসুল কাউন, মহাবিশ্বের সম্প্রসারণ। بعد الانفجار الكبير بدأ الكون في التوسع والبرودة. هذا التوسع لا يزال مستمرا حتى يومنا هذا. এই মহাবিস্ফোরণের পরে এই মহাবিশ্বটা অত্যন্ত তাপমাত্রা ছিল, অনেক বেশি তাপমাত্রা ছিল। আস্তে আস্তে ধীরে ধীরে অনেক বছর যখন যায়, তখন আস্তে আস্তে তাপমাত্রা কমতে থাকে। এবং এরপরেই মহাবিশ্বে আলোর উপস্থিতি দেখা যায়। এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে গ্রহ নক্ষত্রের সৃষ্টির সূচনা হয়। يتم ملاحظة ذلك من خلال ملاحظة الانزياح الأحمر في الضوء القادم من المجرات البعيدة. في الضوء القادم من المجرات البعيدة، حيث تظهر الفيزياء قياسات أن المجرات تبتعد عنا.
তো এই যে মহাবিস্ফোরণটা পর থেকে এই মহাবিশ্বটা আস্তে আস্তে এইভাবে প্রসারিত হওয়া শুরু করলো, ওনারা বলছেন যে, বিজ্ঞানীরা বলেন যে আজও পর্যন্ত এই মহাবিশ্বটা এভাবে প্রসারিত হচ্ছে। তো আমরা কোরআনে কি এই বিষয়ে কোনো আয়াত আছে? কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদি ওয়া ইন্না লামুসিউন। আমি আকাশ বানিয়েছি নিজ কুদরতে, ওয়া ইন্না লামুসিউন, আমি সেটাকে প্রশস্ত করি। তো মুসিউন যে শব্দটি আছে, এই মুসিউন শব্দটা হচ্ছে সিগাই সিফাত। এটার মধ্যে হাল এবং ইস্তিকবাল দুইটি মানাই পাওয়া যায়, দাওয়াম এবং ইস্তিমরারের মানা পাওয়া যায়। অর্থাৎ তিনি বর্তমানে এটাকে এভাবে প্রসারিত করছেন এবং ভবিষ্যতেও প্রসারিত করবেন, এই সম্ভাবনা আছে। তাহলে কোরআনুল কারীমের এই আয়াত থেকেও তো মহাবিশ্ব, এই মহাকাশ, এই পৃথিবী সম্প্রসারিত হওয়ার একটা ইঙ্গিত এখান থেকে পাওয়া গেল। আর বিজ্ঞানীরা এটাকে মহাবিশ্বের সম্প্রসারণের যে বিষয়টা বলে, এটাকে ওনারা বলা হয় হচ্ছে ওপেন ইউনিভার্স বা উন্মুক্ত মহাবিশ্ব, যে মহাবিশ্বটা আস্তে আস্তে সম্প্রসারিত হয়। কারণ কি? কারণ হলো মহাবিশ্বের যে বস্তুসমূহ আছে, এই গ্যালাক্সি, ছায়াপথ, উল্কা, নীহারিকা, যত বস্তু আছে, সকল বস্তুসমূহ আস্তে আস্তে পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে এবং তাদের মাঝে দূরত্ব, ব্যবধান বাড়ছে। তার মানে তাদের মাঝে মধ্যাকর্ষণ বল কমে যাচ্ছে, তার থেকে তাদের মধ্যে যে এক্সটেন্ডিং পাওয়ারটা আছে, তাদের মধ্যে যে সম্প্রসারণ হওয়ার যে ক্ষমতাটা আছে, সেই ক্ষমতাটা আস্তে আস্তে বাড়ছে এবং মহাবিশ্বটাও আস্তে আস্তে বেড়ে চলছে। من المهم أن نلاحظ أن التوسع يحدث في الفضاء نفسه، وليس أن المجرات تتحرك عبر الفضاء، بل أن الفضاء نفسه يتوسع। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মহাবিশ্ব নিজেই সম্প্রসারিত হচ্ছে, এটা বিজ্ঞানীদের বক্তব্য। বিজ্ঞানীরা বলেন যে মহাবিশ্ব আপনি নিজেই সম্প্রসারিত হচ্ছে এবং সম্প্রসারিত হওয়ার পেছনে কোনো বস্তুকে তারা দায়ী করেন, সেটা হচ্ছে ডার্ক ম্যাটার অ্যান্ড ডার্ক এনার্জি। সেই বিষয়টি নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। তো নজরিয়াতুল ইনফিজারিল কাবীর বা বিগ ব্যাং এর যেই থেকে নিয়ে আমরা আলোচনা করছিলাম, তার মধ্যে তৃতীয় বিষয়টি হলো ইশআউল খালকিয়াতিল লিল মাইক্রোওয়েভিল কাউনি। من أهم الأدلة على انفجار الكبير هو إشعاع الخلقية الميكروويف الكوني الذي هو الضوء المبتقي من الانفجار الكبير। এই যে মহাবিস্ফোরণটা হলো, মহাবিস্ফোরণ থেকে শিআউন মানে হচ্ছে বলা হয় রশ্মি, আলোক রশ্মি। মহাবিস্ফোরণ হলে সেখান থেকে কিন্তু অনেক সময় আলো বের হয়, আপনি খেয়াল করেন, কোনো বিস্ফোরণ হলে সেখান থেকে আলো বের হতে পারে। তো বিজ্ঞানীরা বললেন যে এই মহাবিস্ফোরণের পর থেকে সেখান থেকে আলো বের হয়। হাদাল ইশআউ ইয়ামলাউল কাউনা বিআসরিহি ওয়া ক্বাদ তাম্মা ইকতিশাফুহু আম্মা 1965। 1965 সালে এটা আবিষ্কৃত হয়েছে যে এই বিষয়টি, যে এই মহাবিস্ফোরণ যে হলো, মহাবিস্ফোরণের পর থেকে পুরো মহাবিশ্বে আলোর উপস্থিতি শুরু হলো এবং মহাবিশ্বে আলোতে ভরে গেল। يشير هذا الإشعاع إلى درجة حرارة الكون قبل حوالي 3,80,000 سنة بعد الانفجار، عندما أصبح الكون باردا بما يكفي للسماح بتكوين الذرات। তো আমরা কিন্তু আলোর গতি সম্পর্কে জানি যে এই আলোর যে উপস্থিতি হলো মহাবিস্ফোরণের পর থেকে, এরপরে আলো তো আর সেখানে বসে নেই, পুরো মহাবিশ্বে আলো বিস্তৃতভাবে ছড়িয়ে পড়েছে। তা আলোর যে গতি, আলো প্রায় প্রত্যেক সেকেন্ডে 3,80,000 কিলোমিটার বেগে চলে এবং এত দ্রুত গতি সম্পন্ন আলো এক বছরে যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় 1 আলোকবর্ষ। আর এভাবেই আস্তে আস্তে মহাবিশ্বের বিস্ফোরণের পর থেকে, যখন মহাবিশ্বে অত্যন্ত তাপমাত্রা ছিল, ধীরে ধীরে দীর্ঘ সময় যাওয়ার পর থেকে এই তাপমাত্রা কমতে থাকে এবং মহাবিশ্ব শীতল হতে থাকে। এরপরেই মহাবিশ্বে বিভিন্ন সৃষ্টির সূচনা হয়, এই গ্রহ, নক্ষত্র, তারকাপুঞ্জ সৃষ্টি হয়।
4 নম্বর বিষয় হচ্ছে খলকুল আনাসিরিল আসাসিয়া। এই মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং এর পর থেকে বিভিন্ন মহাবিশ্বের যে সৃষ্টির যে মৌলিক উপাদানগুলি, সেই মৌলিক উপাদানগুলি সৃষ্টির সূচনা হয়। في الدقائق الأول من الانفجار الكبير كان الكون حارا ضغطا شديدا بحيث بدأت التفاعلات النووية। যে এই মহাবিস্ফোরণ যখন থাকে তখন এই মহাবিশ্বটা ছিল كان الكون حارا ضغطا شديدا। এই মহাবিশ্বের তাপমাত্রা এবং চাপ অত্যন্ত বেশি ছিল, এমনকি যে এখানে নিউক্লিয়ার রিয়াকশন শুরু হয়, বিভিন্ন প্রকার রাসায়নিক বিক্রিয়া শুরু হয়, একটা থেকে আরেকটা সৃষ্টির সূচনা শুরু হয়, এভাবে শুরু হতে থাকে। خلال هذه الفترة تكونت العناصر الأولى مثل الهيدروجين والهيليوم وبعض الليوم। এবং এরপর থেকে বিভিন্ন গ্যাসীয় উপাদান যেমন হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম এরকম অনেক গ্যাসীয় উপাদানের সৃষ্টির সূচনা হয়। وبعد ذلك مع توسع الكون وتهدئه بدأت الهيدروجين والهيليوم في التجمع تحت تأثير الجاذبية ليشكلوا النجوم والمجرة। এরপরে এই অত্যন্ত উচ্চ তাপমাত্রা এবং চাপের কারণে এবং হাইড্রোজেন এবং হিলিয়াম গ্যাসগুলো এভাবে একত্রিত হওয়া শুরু করে। সবগুলো এভাবে একত্রিত হয়ে ঘন সন্নিবিষ্ট হওয়ার পরেই এর মাধ্যমে শুরু হয় হলো মূল সৃষ্টির সূচনা। এবং এর মাধ্যমে এই গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, ছায়াপথ, এই ছায়াপথের ক্লাস্টার সবকিছু সৃষ্টি হতে শুরু করে। 5 নম্বর বিষয় হচ্ছে তাতাওউরুন নুজুমি ওয়াল মাজাররাত। مع تبريد الكون بدأت المادة في التشكل تحت تأثير الجاذبية। আর এই মহাবিস্ফোরণের পরে যখন এই মহাবিশ্বটা শীতল হতে শুরু করে, তারপরে এই গ্রহ, নক্ষত্র এবং ছায়াপথগুলি যে লাইফ সাইকেল, জীবন চক্র, সেটা শুরু হয়। এবং এটা হয় কিসের প্রভাবে? মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বস্তুসমূহ পরস্পরের কাছাকাছি এসে একে অপরের সাথে ঘনভাবে সন্নিবিষ্ট হয়ে মৌলিক উপাদানগুলো একত্রিত হয়ে বৃহৎ কোনো বস্তু, মহাকাশীয় বস্তু সৃষ্টি করে। تطورت النجوم في داخلها مما أدى إلى تكوين النجوم والمجرة. تطورت النجوم في داخلها من خلال عملية الاندماج النووي لتكوين العناصر الأثقل. আর تطورت النجوم في داخلها এবং এই নক্ষত্রগুলি সবগুলো একসাথে তাদের জীবন চক্র শুরু করে, তাদের জন্ম হতে শুরু করে। মিন খিলালি আমালিয়াতিল ইন্দিমাজ নববী। এবং এই বস্তুর, এই পরমাণুর মূল উপাদান যেটা হচ্ছে বলা হয় তার সেন্ট্রাল অংশ, যেটাকে বলা হয় নিউক্লিয়াসে এই রাসায়নিক বিক্রিয়া হওয়ার মাধ্যমে এভাবেই এই বিভিন্ন মহাকাশীয় বস্তুর সৃষ্টির সূচনা হয়। المجرات هي مجموعات هائلة من النجوم التي تجتمع معا بسبب الجاذبية وتستمر في التطور والتفاعل مع بعضها البعض. আর এই মহাবিশ্ব এবং এই মহাকাশ, এই সব কিছু, এই ছায়াপথ, এই গ্যালাক্সি সব কিছু এইভাবে এই মধ্যাকর্ষণ শক্তির কারণে একে অপরের সাথে সংযুক্ত হতে শুরু করে, একে অপরের থেকে নিরাপদ দূরত্বে থাকা এবং তাদের নিজ নিজ অবস্থানে থেকে মহাবিশ্বের ভারসাম্য ঠিক থাকা, এই অবস্থাটা আস্তে আস্তে শুরু হয়। ওয়াতাস্তামিরু ফিত তাতাওউরি ওয়াত তাফাউলি মা বা'দিহা আল-বা'দ। এবং একে অপরের সাথে যেই মিথস্ক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া এবং সংযোগ রক্ষা করা, এই বিষয়গুলো শুরু হয়। 6 নম্বর বিষয়টি হচ্ছে আল মাদ্দাতুল মুজলিমাতু ওয়াত তাকাতুল মুজলিমা। ডার্ক ম্যাটার এন্ড ডার্ক এনার্জি। মহাবিশ্বে এই বস্তুসমূহ পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। কোন বলের প্রভাবে এই বস্তুসমূহ পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, অনেক সময় বিজ্ঞানীরা এই বিষয়টি খালি চোখে দেখতে পারেন না।
পরে ওনারা ধারণা করেন যে নিশ্চয়ই এমন কোনো বস্তু আছে যেই বস্তুটি দৃশ্যমান নয়, কিন্তু সেই বস্তুর বলের প্রভাবে এই মহাবিশ্বের বস্তুসমূহ পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, সেই বিষয়টাকে তারা বলা হয় ডার্ক ম্যাটার। এবং যেই শক্তির প্রভাবে এই মহাবিশ্বের বস্তুসমূহ পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে, সেই শক্তিকে বলা হয় ডার্ক এনার্জি। বিজ্ঞানীরা এই বিষয়টিকে বোঝার জন্য, ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি বোঝার জন্য তারা একটা গল্প বলেছেন। যেমন আপনি একটা অন্ধকারে একটা বাগানে আছেন, সেই বাগানে চারিদিকে ঘন অন্ধকার, কেউ নেই। হঠাৎ পেছন থেকে কেউ এসে আপনাকে এভাবে ধাক্কা দিল। ধাক্কা দিলে আপনি হোঁচট খেয়ে সামনের দিকে পড়ে গেলেন, উপর হয়ে পড়ে গেলেন। কিন্তু আপনি আশেপাশে তাকিয়ে দেখছেন যে আপনার আশেপাশে কেউ নেই। তাহলে আপনি এখন খুঁজছেন আমাকে কে ধাক্কা দিল, কোনো জিন না ভূত কে ধাক্কা দিল, নাকি আদৌ কেউ ধাক্কা দেয়নি। তা আপনি এই বিষয়টি মানুষকে বিশ্বাস করাতে পারবেন না। মানুষ বলবে কো এখানে তো কেউ নেই, তোমাকে কে ধাক্কা দিল। আবার আপনিও কাউকে দেখেননি, তাহলে মনকে কিভাবে সান্ত্বনা দেবেন? আর এটাও তো আপনি নিশ্চিত যে আপনাকে কেউ না কেউ ধাক্কা দিয়েছে, না হলে আপনি পেছন থেকে একটা বল আপনার উপর প্রয়োগ হয়েছে, সেই বলের প্রভাবে আপনি উপর হয়ে সামনের দিকে পড়ে গেলেন। তাহলে সেই বলটা কি? তো মহাবিশ্বে এরকম বিজ্ঞানীরা বলেন এরকম একটা বলের একটা বস্তু আছে, সেই বস্তুর প্রভাবে এই মহাবিশ্বের বস্তুসমূহ পরস্পর থেকে দূরে সরে যাচ্ছে। ওই বস্তুটা দৃশ্যমান নয়, সেটাকে বলা হয় ডার্ক ম্যাটার। আর ডার্ক ম্যাটার ইজ নট ভিজিবল, ডার্ক ম্যাটার ভিজিবল হয় না। আর যেই শক্তির প্রভাবে এই মহাবিশ্বের বস্তুসমূহ পরস্পর থেকে দূরে সরে যায়, এই শক্তিকে বলা হয় ডার্ক এনার্জি। أحد الجوانب الأكثر غموضا في الكون هو المادة المظلمة والطاقة المظلمة। আর আরবিতে এই বিষয়টাকে ডার্ক ম্যাটারকে বলা হয় আল মাদ্দাতুল মুজলিমা, এবং ডার্ক ম্যাটার ডার্ক এনার্জিকে বলা হয় আত-তাকাতুল মুজলিমা। حيث تفسر هاتان الظاهرتان الكثير من سلوك الكون لكننا لا نستطيع رؤيتهما مباشرة। এই দুইটি বিষয়, ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি, এই দুইটি বিষয় মহাবিশ্বে এদের উপস্থিতি আছে, কিন্তু আমরা সেগুলোকে দেখতে পাই না। আল মাদ্দাতুল মুজলিমা হিয়া মাদ্দাতুন গায়রু মারইয়াতিন। অন্ধকার যে বিষয়টি, ডার্ক ম্যাটার এমন একটা বিষয় যেটা দেখা যায় না। তাতাফাউলু ফাকাত মাআল মাদ্দাতিল আদিয়াতি আবরাল জাযিবিয়া। এই মধ্যাকর্ষণ বলের প্রভাবে, মধ্যাকর্ষণ বলের গ্র্যাভিটেশনাল ফোর্সের থ্রুতে এই ডার্ক ম্যাটারগুলো পরস্পরের সাথে মিথস্ক্রিয়া করে। হিয়াল মাসউলিয়াতু আন ইস্তিকরারিল মাজারাতি ওয়া মানইহা মিন আত-তাফাররুক। আর এই ডার্ক ম্যাটারই এই গ্যালাক্সি যে তার একটা গঠন ধরে রেখেছে, এবং গ্যালাক্সির মাঝে আমাদের এই সৌরজগতের সূর্যের মতো অসংখ্য নক্ষত্র তারকাপুঞ্জ অবস্থান করছে, এবং গ্যালাক্সিটা তার গঠন থেকে ভেঙে পড়ছে না, গ্যালাক্সিটা বিচ্ছিন্ন হয়ে পড়ছে না ছায়াপথটা। এটা কিসের প্রভাবে? এটা হলো ডার্ক ম্যাটারের প্রভাবে। এখন গেল আত-তাকাতুল মুজলিমা, এটা হলো ডার্ক এনার্জি। هي شكل من أشكال الطاقة التي تعمل على تسريع توسع الكون، هي مسؤولة عن تسريع انفتاح الكون بشكل أكبر। সেটা হলো এমন একটি শক্তি, ডার্ক এনার্জি, যেই শক্তিটা মূলত আমাদের এই মহাবিশ্বের আল্লাতী তা'মালু আলা তাসরী'i তাওয়াসসু'il কাউন, যা আমাদের এই মহাবিশ্বের যে সম্প্রসারণ হচ্ছে, এই সম্প্রসারণকে আরো দ্রুতগামী করার জন্য এটা দায়ী।